আজ ফিরতে এত রাত হলো যে, কোথায় ছিলে এতক্ষণ? তনয়া দরজা বন্ধ করে ছাতাটা রেখে বলল, অফিসে অনেক কাজ ছিল রে। খাবারগুলো সব ফ্রিজে রেখে দে, আমি খাবো না। কেন, খেয়ে এসেছো? ছাতাটা কার? ভীষণ সুন্দর, কবে কিনলে? কিনিনি তো, একজন দিল। মৌ ছাতা ঘুরিয়ে দেখল, অবাক কণ্ঠে বলল, এত সুন্দর ছাতাটা কে দিল গো তোমায়? দেখে তো অনেক দামি মনে হচ্ছে। ছাতার নিচে থেকেও তো ভিজে গেছো দেখছি। তনয়া চেয়ারে গিয়ে বসল, পানি গ্লাসে চুমুক দিয়ে বলল, জানি না কে দিল, তাও চিনি না। রাস্তায় দাঁড়িয়েছিলাম, একজন গাড়ি করে দিয়ে গেল। দারুণ রোমাঞ্চকর কথা বলছো তো। তবে ছাতাটা বেশ ভালো। রাখতো ছাতা, ঘরে গেলাম। মেজাজ অনেক তিরিক্ষি মনে হচ্ছে। কারণ কি? তন্ময়ের সাথে ঝগড়া নাকি? ইদানিং খুব বাজে বকিস। ঘুমোতে গেলাম আমি। ঘরে এসেই প্রথমে শাওয়ার নিল তনয়া। আয়নাতে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখতে লাগলো। নরম বিছানার উপর ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। শরীর ছেড়ে দিল, ক্লান্তি লাগছে, ঘুম আসছে। কাল অনেক কাজ আছে, কাজের কথা শুনলেই ঘুমাতে ইচ্ছে করে। তন্ময়ের কথা মনে পড়ল হুট করে। ঘুমের মধ্যে তনয়া কেঁদে উঠল। আজ সকাল সকাল সকলে চলে এসেছে, সকলে বেশ পরিপাটি। ম্যানেজার সাহেবের শরীরে পারফিউমের মাত্রা অধিক, একটু ধারের কাছে গেলেই মাথা গুলিয়ে যায়। তনয়ার পরনে শাড়ি, বাঙালি মেয়ে মানেই শাড়ি। সচরাচর থ্রি পিসে অভ্যস্ত সে, মাঝে মাঝে টপসও পরে। তবে আজ বিশেষ দিনে শাড়ি পরার যৌক্তিকতা ছিল একটু। তন্ময় এসে তার পাশে দাঁড়ালো, ফিসফিস করে কানের কাছে বলল, You look so nice, তনয়া। তনয় মিটিমিটি হাসল, ফিরে চাইল। তন্ময় তাকে দেখেই মিষ্টি করে হাসি দিল। তার চোখগুলো স্পষ্ট বলে দিল গত রাতের কোনো কথা তার মনে নেই। ভালোই হলো, পরিস্থিতি স্বাভাবিক। লোকজন এদিকে আসছে, স্যার বোধহয় চলে এসেছে। সবাই উৎসুক হয়ে সামনের দিকে চেয়ে রইল, উত্তেজিত তারা। অতঃপর তিনি এলেন। তাকে দেখা মাত্র তনয়ের চোখ মুখ কুঁচকে গেল। স্যুটটাই পরা এই লোক তার স্যার? না না, স্যুটটাইতে অসুবিধে নেই। স্যারের স্যার মানে বড় বসও তাই পরে আছেন, কিন্তু লম্বা চুল। এটা কেমন দেখায়? ছেলেদের লম্বা চুল দেখলে তনয়ের কেমন অস্বস্তি হয়। লম্বা চুল দেখে কি অদ্ভুত ফ্যাশন। স্যারের চোখে ইয়া কালো চশমা, ক্লিন শেভ। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও লোকটাকে ঠিক করে দেখতে পারল না। এই লম্বা চুল আবার পেছনে ছুটি করা, এটা করার কি দরকার ছিল? তনয়া কপাল কুঁচকে ভাবল, বেনি করলেই তো পারতো। না না না, কতটুকু ছাগলের লেজে বেনি হয় না, আবার করলেও হয়, কি আজব। তন্ময় জিজ্ঞেস করল, কেমন দেখলি? কাকে? স্যারকে। তাকে দেখার জন্যই তো শাড়ি পরে সেজেগুজে হাজির। পুরাই লস প্রজেক্ট, ভাদাম্মার মতো দেখতে। জি। তন্ময় মুখ টিপে হেসে বলল, আস্তে, শুনতে পেলে তোর আমার দুজনের চাকরি নট। তনয়া মুখ টিপে হাসল। শেহনাজ জাওয়াদ চৌধুরী চেয়ারের উপর হাত রেখে বললেন, নাও, এই চেয়ার এখন থেকে তোমার। ফিরে তাকালেন শেহনাওয়াজ উষ্ণ চৌধুরীর দিকে। উষ্ণ চোখের কালো সানগ্লাস নামিয়ে টেবিলের উপরে রাখল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করল। আদৌ চুল ঠিক করা নাকি কাউকে দেখার বাহানা? জাওয়াদ চৌধুরী আবারও ডাকলেন। ফিরে তাকালো সে, আর চোখে চেয়ারের দিকে তাকিয়ে রইল। তিনি হেসে বললেন, কি দেখছো? আমি জানি এই চেয়ারের ওপর তোমার লোভ ছিল। ছিল না, আছে, ওটা আমারই। ছেলের কনফিডেন্স দেখে তিনি খুশি হলেন। গম্ভীর মুখে বললেন, দেখা যাক, তুমি সামলাতে না পারলে আমার কাছে অপশন আছে। উষ্ণ বেপরোয়া ভঙ্গিতে দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে বলল, কিন্তু আমার কাছে অপশন নেই। তোমার 2 নম্বর ছেলেকে এই চেয়ারে বসতে দেয়া যাবে না। ঠিক করে বলো উষ্ণ। একটু উঁচু স্বরে বললেন তিনি। উষ্ণ বিশেষ কোনো পাত্তা দিলেন না। চেয়ারে গিয়ে বসে পড়ে টেবিলের উপরে থাকা কাগজপত্র উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলেন। জাওয়াদ চৌধুরী গলার টাই লুজ করে বললেন, অফিসের দায়িত্ব তুমি নেওয়ার তোমার মা কত খুশি জানো? উষ্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, খুশি আর মা, মা শব্দটাই এখন তিতকুটে লাগে আমার কাছে। আজকের দিনে তোমার সাথে দুটো তর্ক করে কথা বাড়াতে চাই না। তুমি যা চাইছো তাই দিয়েছি, বাজে বকা বন্ধ করো।
উষ্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। সূক্ষ্ম দৃষ্টি এসে বাঁধল জাওয়াদ চৌধুরীর বুকের মধ্যে। পায়ের উপর পা তুলে উষ্ণ বলল, এটা আমার অধিকার, আমি অর্জন করেছি। আমার যোগ্যতা ছিল তাই পেয়েছি। তোমার 3 নম্বর মেট্রিক ফেল করা 2 নম্বর ছেলে কি এর ধারের কাছে ঠেসতে পারবে? অন্যকে এভাবে শেহনাওয়াজ জাওয়াদ চৌধুরীর সামনে উঁচু স্বরে কথা বললে